স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি তাওসিয়া ইসলাম। ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে কাল দুদিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের শেষ দিন শনিবার দুই প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক বৈঠক করবেন। এতে দুদেশের মধ্যকার দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা, যোগাযোগ ও জ্বালানির বিষয়গুলো গুরুত্ব পাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফরে দুদেশের মধ্যে 10টির বেশি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। এবারের দ্বিপাক্ষীয় বৈঠকে সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে আলোচনার পাশাপাশি অভিন্ন নদীর তিস্তার পানি বন্টন চুক্তি, সীমান্ত হত্যা পুরোপুরি বন্ধের মতো বিষয়গুলো আলোচনায় তুলবে বাংলাদেশ। দুদিনের সফর শেষে শনিবার রাতে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী। বৃষ্টি কিছুটা কমলেও সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতিতে রয়েছে। সুনামগঞ্জে এলজিইডির ডুবন্ত ও অলওয়েদার সড়কের 90% তলিয়ে গেছে। এতে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে। জেলার 78টি ইউনিয়নের 1018টি গ্রাম প্লাবিত হয়ে আছে। সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় পানিবন্দী হয়ে আছে 10 লাখেরও বেশি মানুষ। সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান জানান, পানিতে ডুবে আছে সিলেটের 1323টি গ্রাম। 547টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে 17,285 জন মানুষ আশ্রয় নিয়েছেন। এদিকে ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার ও তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ও বিদ্যানন্দ ইউনিয়নের 5টি স্পটে দেখা দিয়েছে তীব্র ভাঙন। সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সোহানুর রহমান। সোহান, বৃষ্টি কমায় সুনামগঞ্জের বন্যার পানি কিছুটা কমেছে আমরা জানি, তাতে কি বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয়েছে? আর বন্যা কবলিত যারা আছেন তাদের অবস্থা কি? তাওসিয়া, সুনামগঞ্জে বৃষ্টি গতকাল থেকেই হচ্ছে না। আজকে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল, কিন্তু সেটা বন্যায় কোনো প্রধান যে নদী সুরমা নদী, সেই নদীর পানি 17 সেন্টিমিটার কমে বিপদসীমার 27 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যেটি গতকালকে 40 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সুনামগঞ্জে এই মুহূর্তে যেটা সবচেয়ে বেশি দুর্ভোগ এবং দুর্দশা আমরা লক্ষ্য করেছি সেটা হচ্ছে খাদ্যাভাব। সুনামগঞ্জের যারা এখনো তাদের আসবাবপত্র কিংবা অন্যান্য সরঞ্জামাদির মায়া ছেড়ে যেতে পারেননি, তারা ঘরে বসে খাবার পাচ্ছেন না, তারা আয় রোজগারও করতে পারতেছেন না। এবং যারা আশ্রয় কেন্দ্রে গেছেন তাদেরও চরম খাদ্য সংকট দেখা দিয়েছে। তবু তারপরেও আমরা প্রশাসন এবং বিভিন্ন বেসরকারি সামাজিক সংগঠনের উদ্যোগে রান্না করা খাবার বিতরণ করা দেখেছি। তবে একটু আশার খবর হচ্ছে, আমরা খবর পেয়েছি কয়েক ঘন্টা পর সুনামগঞ্জে আসছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। তিনি এসে সুনামগঞ্জের প্লাবিত অঞ্চলগুলো পরিদর্শন করবেন এবং দেখা যাক আমরা সেখান থেকে সুনামগঞ্জবাসী সুনামগঞ্জের যে বন্যার পানি, সেই বন্যার পানি আটকানোর জন্য বা বন্যা যাতে বারবার সুনামগঞ্জ বন্যার পানিতে ডুবে না যায় সেটা। সুনামগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী সোহানুর রহমান। সোহান, স্বাদ আর গন্ধে অতুলনীয় রংপুরের হাড়িভাঙা আম আজ থেকে বাজারে পাওয়া যাবে। এবছর প্রায় 2000 হেক্টর বাগানে হাড়িভাঙা আমের চাষ হয়েছে। আমের নাম হাড়িভাঙা। রংপুর অঞ্চলের স্বাদ ও গন্ধে অতুলনীয় এই আম জিআই পণ্য হিসেবে স্বীকৃত। পরিপক্কতা ও আমের প্রাকৃতিক স্বাদ অক্ষুণ্ণ রাখতে প্রতি বছর আম পাড়ার সময় নির্ধারণ করে সরকার। আম চাষিরা জানান, সরকারের বেঁধে দেওয়া সময় অনুযায়ী জুনের শেষ সপ্তাহ থেকে মিলবে হাড়িভাঙা আম। মনে করো মোটামুটি বিঘায় 1 লাখ 1.5 লাখ পর্যন্ত তৈরি হয়। এই আম বিদেশ পর্যন্ত যায়। অন্য বছরের চেয়ে এবারে আরো লাভবান। হাড়িভাঙা আম সবচেয়ে মিষ্টি, ভালো সুস্বাদ। তবে সংকট অন্যখানে। দ্রুত পচনশীল এই আম সংরক্ষণের জন্য রংপুরে নেই কোনো ব্যবস্থা। ফলে স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানিও বাধাগ্রস্ত হচ্ছে। হাড়িভাঙা আম জিআই স্বীকৃতি পেয়েছে, একটা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। আর 2 থেকে 3 মাসের মধ্যে কিন্তু আমটা শেষ হয়ে যায়। সুতরাং এখানে যদি একটা ভালো আম রক্ষণাগার, যেটাতে শুধু আমই থাকবে, সেই ব্যবস্থা কিন্তু ইচ্ছা করলে গভর্নমেন্ট করতে পারে। একদিকে কৃষকরা ন্যায্য মূল্যও পাবে, আর একদিকে যারা ভোক্তা তারা সারা বছর ব্যাপী এই আম পাবে। এবছর রংপুর জেলার 8টি উপজেলার প্রায় 2000 হেক্টর
বাগানে চাষ হয়েছে এই আম। 150 কোটি টাকার বেশি হাড়িভাঙা আম বিক্রির আশা করছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমরা প্রত্যাশা করছি যে এবার হাড়িভাঙা আম চাষ করে কৃষকরা লাভবান হবে, ভালো একটি দাম পাবে। সরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি গবেষণা প্রতিষ্ঠানগুলো হাড়িভাঙা আম সংরক্ষণের উদ্যোগ নিলে এই পণ্যের বাণিজ্যিক পরিধি বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। দীপ্ত বার্তাকক্ষ। জাপান দূতাবাসে জেনেসিএস অংশগ্রহণকারীদের রিপোর্টিং সেশন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ঢাকায় জাপানের রাষ্ট্রদূতের বাসায় এই রিপোর্টিং সেশনের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়োয়ামা কিমিনোরি ও তার সহধর্মিণী ইয়োয়ামা তমোমি। রিপোর্টিং সেশনে বাংলাদেশের 22 জন অংশগ্রহণ করেন। তারা অর্থনৈতিক উন্নয়ন ও সংযোগ, কৃষি এবং পরিবেশ এই 3টি বিষয়ে জাপান সফর করেছেন। রিপোর্টিং সেশনে জাপান সফরের অভিজ্ঞতা তুলে ধরেন তারা। জেনেসিএস হল জাপান ইস্ট এশিয়া নেটওয়ার্ক অফ এক্সচেঞ্জ ফর স্টুডেন্টস অ্যান্ড ইউথস। দেশের বাইরের খবর। উত্তর কোরিয়ায় 2 দিনের সফর শেষে ভিয়েতনাম গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভিয়েতনামে এটি পুতিনের 5ম সফর। তার সঙ্গে উচ্চ পর্যায়ের একটি রুশ প্রতিনিধি দল রয়েছে। তারা ভিয়েতনামের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এর আগে উত্তর কোরিয়া সফরে কিম জং উনের সঙ্গে একটি দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন রুশ প্রেসিডেন্ট। বুধবার পুতিনের পিয়ংইয়ং সফরে এই চুক্তি স্বাক্ষরিত হয়। গত কয়েক বছরে এটি রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দু দেশের মধ্যে সার্বিক অংশীদারিত্ব চুক্তিতে যে কোনো এক দেশ আগ্রাসনের শিকার হলে পারস্পরিক সহযোগিতার কথা বলা হয়েছে। গাজা উপত্যকার রাফা শহরের আরও ভেতরে প্রবেশ করেছে ইসরায়েলি ট্যাঙ্ক। এর মধ্যে ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী ও বাসিন্দারা বলছেন বুধবার ইসরায়েলি অভিযানে 8 জন নিহত হয়েছে। স্থানীয়দের কয়েকজন বলছেন রাফা শহরের পশ্চিমাংশে অনেক বাড়ি বিস্ফোরক দিয়ে উড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনারা। আতঙ্কে অনেক পরিবার গাজার উত্তরে আশ্রয় নিচ্ছে। এখন পর্যন্ত গাজার ইসরায়েলি অভিযানে 37,396 জন নিহত হয়েছে। এদিকে গত 7 অক্টোবর ইসরায়েলে চালানো হামলায় যুদ্ধাপরাধ করেছে হামাস সহ ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনগুলোও। জাতিসংঘের মানবাধিকার পরিষদের এক তদন্ত প্রতিবেদনে কথা বলা হয়েছে। এ সংক্রান্ত তদন্তে বলা হয় গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য ইসরায়েলি কর্তৃপক্ষ দায়ী। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও অনলাইনে আরও নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।